দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। টানা তৃতীয় দিনের মতো ইরানে প্রাণঘাতী হামলা, আগ্রাসনের দায় অস্বীকার যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ট্রাম্প নেতানিয়াহু ফোন আলাপ। ছয় দিনের আনুষ্ঠানিকতা শেষে জন্মভূমি মাশহাদে চিরনিদ্রায় শায়িত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শেষ বিদায়ে শোকার্ত মানুষের ঢল। প্রাকৃতিক দুর্যোগে এশিয়ার বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত। টাইফুনে চীনে ৩৯ জনের মৃত্যু, বন্যা ভূমিধসে ২০ ভারতীয়র প্রাণহানি, ব্যাপক ক্ষতিতে ভিয়েতনামও। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। টানা তৃতীয় দিনের মতো ইরান জুড়ে আবারও হামলা হয়েছে, তবে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ছিল না বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় হামলা। টার্গেট করা হয় ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর, স্থাপনা। আবারও বোমা বর্ষণের শিকার হয় বন্দর আব্বাস ও বোশের। চৌখাদাক শহরের একটি সামরিক স্থাপনায় হামলা হয়। কোনারাকে নৌবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায় শত্রু যুদ্ধবিমান। শোনা যায় দুটি জোরালো বিস্ফোরণের আগের দিন যুদ্ধবিরতির পরপর ইরানে সবচেয়ে বড় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক রাতেই দেশটির অন্তত ১১টি অঞ্চলে আঘাত হানে মার্কিন বাহিনী। প্রাণ যায় অন্তত ৪ জনের। জবাবে কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। ইরানে চলমান হামলার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে চলমান হামলার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য ইস্যুতে ফোনে কথা বলেন এই দুই নেতা। আলোচনা হয় ইরানে চলমান মার্কিন অভিযান প্রসঙ্গেও। এছাড়াও তুরস্কের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে জোরালো আলোকপাত করেন নেতানিয়াহু। এ সময় তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি না করতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এমনটা দাবি করা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকাশিত একটি বিবৃতিতে। ফোন আলাপে লেবাননের সীমান্ত জুড়ে ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন বাফার জোন বজায় রাখার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করেন বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান, এমন গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পকে হত্যার কথিত এই ইরানি ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। তবে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশনও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। শেষ হলো ইরানের দীর্ঘ রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসের এক অধ্যায়। নিজ শহর মাশহাদের মাটিই শেষ ঠিকানা হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সমাহিত হলেন ইমাম রেজার মাজারে। দাফন করা হয় পরিবারের বাকি ৪ সদস্যকেও। এর আগে শেষবারের মতো বাবার জানাজা পড়ান আয়াতুল্লাহ আলী খামেনির বড় ছেলে মোস্তাফা। অংশ নেন আরও 2 ভাই। টানা 7 দিনে 2 দেশের 5 শহরে প্রিয় নেতার জানাজা পড়েন 4.25 কোটির বেশি মানুষ। কফিনবন্দি হয়ে শেষবারের মতো জন্মভূমি মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনি। অশ্রু আর প্রার্থনায় ভারী হয়ে ওঠা আকাশ বাতাস, শোকের ভারে নত অসংখ্য হৃদয়। সবকিছুকে সাক্ষী রেখেই সম্পন্ন হলো প্রয়াত সর্বোচ্চ নেতার দাফন। যেন এক মহাকালের পরিসমাপ্তি ঘটল ইরানের আধ্যাত্মিক হৃদয় মাশহাদে। ভোরের আলো ফোটার আগে থেকেই ছিল মানুষের ঢল।
কেউ কোরআন, কেউ তসবিহ হাতে, কেউ বা শুধু নীরবে দাঁড়িয়ে শেষ বিদায় জানানোর অপেক্ষায়। প্রিয় নেতার কফিন দেখে অশ্রুর বাঁধ আর মানল না অনুরাগীদের। এ যেন শুধু এক বিপ্লবী নেতা নন, বিদায় নিলেও পুরো এক অধ্যায়। ইমাম রেজার মাজারে বড় ছেলে মোস্তফা খামেনির ইমামতিতে শেষবারের মতো জানাজা হয় আয়াতুল্লাহ আলী খামেনির। অংশ নেন তৃতীয় ও চতুর্থ ছেলে মাসুদ ও মেইসাম খামেনিও। বাবার জানাজার মধ্যেই অঝোর কান্নায় ভেঙে পড়েন ছেলেরা, অশ্রুসিক্ত ভক্তরাও। মাজার ছাড়িয়ে জানাজার কাতার পৌঁছায় আশপাশের কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত। অংশ নেন নারী পুরুষ নির্বিশেষে লাখো মানুষ। যৌথ হামলায় নিহতের 4 মাস পর 2 জুলাই প্রথমবার জনসম্মুখে উন্মোচন করা হয় খামেনির মরদেহবাহী কফিন। শুক্রবার শ্রদ্ধা জানান বিদেশি প্রতিনিধিরা। এরপর সর্বসাধারণের জন্য মরদেহ রাখা হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে। ইতিহাসের প্রতিটি অধ্যায়ের শেষ পৃষ্ঠার মতোই এই মুহূর্তও একসঙ্গে বহন করছে শোক, স্মৃতি, বিতর্ক এবং পরিবর্তনের বার্তা। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় কারো কাছে এটি শ্রদ্ধা, কারো কাছে ইতিহাস, আবার কারো কাছে একটি যুগের সমাপ্তির প্রতীক। অনিক রহমান, যমুনা নিউজ। শৈশব কেটেছে দারিদ্র্যের সাথে লড়াই করে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর উঠেছিলেন ক্ষমতার শিখরে। এরপর প্রায় ৩৭ বছরের শাসনে ইরানকে পরিণত করেন মধ্যপ্রাচ্যের পরাশক্তিতে। দীর্ঘ এই শাসনকালে লড়েছেন ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে, সামলেছেন অভ্যন্তরীণ সংকটও। শত চাপেও কখনো শত্রুর কাছে মাথা নত করেননি আয়াতুল্লাহ আলী খামেনি। উৎখাতে ব্যর্থ হয়ে গত ২৮ ফেব্রুয়ারি তাকে হত্যা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শিয়া অনুসারীদের কাছে পবিত্র শহর হিসেবে বিবেচিত মাশহাদে ১৯৩৯ সালে জন্ম হয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনির। ছোট থেকেই চোখে কম দেখতেন। স্থানীয় আলেম বাবার ৮ সন্তানের পরিবারে ছিল চরম অভাব। এর মধ্যেই বেড়ে ওঠা খামেনির ধীরে ধীরে সক্রিয় হন রাজনীতিতেও। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে যে ইসলামী বিপ্লব হয়েছিল ইরানে, তাতে সামনের সারিতেই ছিলেন খামেনি। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথ কাঁপিয়ে বেশ কয়েকবারই যেতে হয়েছিল কারাগারে। ১৯৭৯ সালে খোমেনি যখন ইরানের সর্বোচ্চ নেতা হন, তখন দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন খামেনিও। খামেনি উপপ্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন আরও শক্তিশালী হয়ে ওঠে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এরপর ১৯৮১ থেকে ৮৯ সাল পর্যন্ত সামলান প্রেসিডেন্টের দায়িত্ব। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর তাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে বেছে নেয় তৎকালীন বিশেষজ্ঞ পরিষদ। এর আগে ১৯৮১ সালে মসজিদে বোমা হামলায় গুরুতর আহত হয়েছিলেন খামেনি। ওই হামলায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল তার ডান হাত। সর্বোচ্চ নেতা হওয়ার পর প্রায় ৩৭ বছর ধরেই ইরানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজের আধিপত্য ধরে রেখেছিলেন। দীর্ঘ এই সময়ে মাসুদ পেজেশকিয়ান সহ ৬ জন প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন। দীর্ঘ শাসনামলে দেখেছেন বহু চড়াই উতরাই। বিভিন্ন সময় সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে ইরান। তাকে উৎখাতের কম চেষ্টা করেনি ইসরায়েল, যুক্তরাষ্ট্র। প্রভাবশালী দুই দেশের চক্ষুশূল হয়েও বছরের পর বছর ধরে ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক হিসেবে নিজের পদ অক্ষুণ্ণ রেখেছেন খামেনি। তার আমলে মিসাইল, ড্রোন সহ নানা সমরাস্ত্র তৈরিতে অভাবনীয় সফলতা পায় ইরান। দীর্ঘ রাজনৈতিক জীবনে কুদস ফোর্স কমান্ডার কাশেম সোলাইমানি ও সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি সহ হারিয়েছেন বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে। এরপরও মনোবল হারাননি। শত্রুর চোখে চোখ রেখে চালিয়েছেন লড়াই। এবার তিনিও যোগ দিয়েছেন নিহত সহযোদ্ধাদের দলে। কোণঠাসা করতে ব্যর্থ হয়ে গত ২৮ ফেব্রুয়ারি হামলা চালিয়ে খামেনিকে হত্যা করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় জানাতে ভারতে অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভা। বৃহস্পতিবার লাদাখের একটি মসজিদে এমন আয়োজন করেন লে টাউনের শিয়া অনুসারীরা। এতে আয়াতুল্লাহ খামেনির জন্য বিশাল এক প্রার্থনা সভাও আয়োজন করা হয়। প্রয়াত নেতার ছবি, পোস্টার সহ কালো পোশাক পরে মাতম করেন ভারতীয় শিয়ারা। দেখা যায় বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি ও নিহত সাবেক আইআরজিসি কমান্ডার কাশেম সোলাইমানির পোস্টারও। ছবিতে মোমবাতি প্রজ্বলন করে স্মরণ করা হয় মিনারে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১৫০ শতাধিক শিশুকেও। লাদাখে উল্লেখযোগ্য শিয়া মুসলিম জনগোষ্ঠীর বসবাস, তাদের বেশিরভাগেরই আবাস কারগিলে।
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। কোথাও টানা ও ভারী বর্ষণে ভূমিধ্বস, আবার কোথাও টাইফুন। ভারতে বন্যা ও ভূমিধ্বসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। অন্যদিকে চীনে ভয়াবহ বন্যায় অন্তত 39 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ 9 জন। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ভিয়েতনাম। এদিকে টাইফুনের প্রভাবে জাপানে হচ্ছে প্রবল ঝড় বৃষ্টি। বন্যার পানিতে ভাসছে হাজার হাজার গ্যাস সিলিন্ডার। ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার একটি এলপিজি বটলিং প্ল্যান্ট ভেঙে প্রায় 3000 এলপিজি সিলিন্ডার ভেসে গেছে। উদ্বেগ ছড়ালেও কেউ হতাহত হয়নি। অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গুজরাট, মহারাষ্ট্র সহ ভারতের বিভিন্ন এলাকার। তলিয়ে গেছে মাইলের পর মাইল এলাকা। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্যাহত স্বাভাবিক জনজীবন। মুম্বাই ভূমিধসের ঘটনায় বেড়েছে হতাহতের সংখ্যা। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান। চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যার পর এখন চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনে প্রধান সড়কগুলো দ্রুত সচলে চেষ্টা চলছে। একই সাথে আটকা পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণ সামগ্রী। অন্যদিকে ভিয়েতনামের উত্তরাঞ্চলেও ব্যাহত ভারী বৃষ্টি। দেখা দিয়েছে প্রবল বন্যা। ভেসে গেছে যানবাহন, ফসল ও গবাদি পশু। এমনকি পানির তোড়ে ভেসে গেছে একটি দোতলা বাড়িও। পরিস্থিতির অবনতি হওয়ায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পূর্বাভাস অনুসরণের পাশাপাশি পারাপারে সাবধানতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইশিগাকির দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন। শনিবার ভূভাগে আঘাত হানার আগেই অঞ্চল জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ও দাপুটে হাওয়া। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি নিচ্ছে স্থানীয়রা। একই সাথে উদ্ধার সরঞ্জাম প্রস্তুতের পাশাপাশি জরুরি সেবা সক্রিয় রাখা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ফিলিপাইনে টাইফুন বাফির তাণ্ডবে ভূমিধ্বসে অন্তত 15 জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন আরও 6 জন। শুক্রবার কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনগুলোর একটি বাফি আঘাত হানে অঞ্চলটিতে। কর্তৃপক্ষ জানিয়েছে টাইফুনের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওতে 2টি বড় ভূমিধ্বসের ঘটনা ঘটে। এতে বহু মানুষ মাটি চাপা পড়েন। দুর্যোগের আগেই 2000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চল এবং জাপানের দক্ষিণ পশ্চিমের প্রত্যন্ত দ্বীপপুঞ্জ অতিক্রম করে টাইফুন বাভি চীনের উপকূলে আঘাত হানতে পারে। ভয়াবহ দাবানলে পড়ছে স্পেন। দেশটির দক্ষিণাঞ্চলের আলমেরিয়ায় দাবানলে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। আন্দালুসিয়ার জরুরি সংস্থা জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন অন্তত 150 জন ফায়ার সার্ভিস কর্মী। শুক্রবার বন অগ্নি নির্বাপন কর্তৃপক্ষ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় সড়কের পাশে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন তারা। সপ্তাহের শুরুতে দক্ষিণ ফ্রান্সে ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণহীন দাবানলের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই আগুনের কারণে স্পেন সীমান্তলগ্ন 2 ডজনের বেশি ছোট শহর ও গ্রাম থেকে 10,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। এদিকে ইউরোপ জুড়ে মৌসুমের শুরুতেই দেখা দেওয়া তীব্র তাপপ্রবাহ বিস্তীর্ণ এলাকাকে শুষ্ক করে তুলেছে। ফলে চলতি বছরে এসব অঞ্চল দাবানলের ঝুঁকিতে আরও বেশি করে পড়েছে। ভারতীয় অপরাধ চক্রের বিরুদ্ধে একযোগে ইউরোপ ও আমেরিকায় চলছে চিরুনি অভিযান। চাঁদাবাজি, মাদক বিক্রি ও হত্যাসহ নানা অপরাধ দমনে অপারেশন হার্ডবল। কুখ্যাত গ্যাংস্টার ও কারাবন্দী লরেন্স বিষ্ণয়ের গ্যাংসহ অন্তত 3টি চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র ও কানাডা। এখন পর্যন্ত 24 অপরাধীকে আটক করা হয়েছে। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে অপরাধের বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করে চাঁদাবাজি, হত্যা, অস্ত্র ও মাদক পাচার সহ নানা অপরাধ করে আসছে ভারতের কয়েকটি চক্র। এমন অভিযোগে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে চলছে অভিযান, যার নাম দেয়া হয়েছে অপারেশন হার্ডবল। যুক্তরাষ্ট্রের FBI, কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং ইউরোপের একাধিক আইন শৃঙ্খলা বাহিনী এতে অংশ নেয়। বিভিন্ন দেশে 50টিরও বেশি স্থানে অভিযান চালিয়ে অপরাধ নেটওয়ার্ককে চিহ্নিত করেছে তারা। এরই মধ্যে 3টি গ্যাংয়ের 24 সদস্যকে আটক করা হয়েছে। আরও 37 জনের খোঁজে চলছে তল্লাশি।
organized crime groups. এই অভিযান আমাদের দেশগুলোকে অনেক বেশি নিরাপদ করে তুলেছে। ভারত ভিত্তিক সংগঠিত অপরাধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বহু বছর ধরে একটি তদন্তের ফলস্বরূপ আমরা 24 জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। Executed 42 search warrants. কর্তৃপক্ষ জানিয়েছে আটককৃত সবাই ভারতীয় বিষ্ণুই, ভগবানপুরিয়া ও ধান্দা গোষ্ঠীর হয়ে কাজ করত। এই অপরাধীদের থেকে জব্দ করা হয়েছে বিপুল মাদক, দেশি বিদেশি নোট আর বিভিন্ন অস্ত্র। এদের মধ্যে একটি চক্র পরিচালিত হচ্ছিল ভারতের একটি কারাগার থেকে। মার্কিন গোয়েন্দা সংস্থা জানায় ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই বন্দিদশায় থেকে চালাচ্ছেন এই গ্যাং। এছাড়া ভগবানপুরিয়া ও ধান্দা গ্রুপও আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্কের অংশ। রিপোর্টে উঠে আসে এই গোষ্ঠীগুলো দক্ষিণ এশীয় প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটির সদস্যদের লক্ষ্য করে চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি এবং সহিংস কর্মকাণ্ড পরিচালনা করত। কয়েক বছর আগেই কানাডীয় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের সাথে জড়ানো হচ্ছে এসব গ্যাংয়ের নাম। সে সময় জাস্টিন ট্রুডো সরাসরি মোদি সরকারকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছিলেন। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। ভারতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে 4 গ্যাংস্টার। এই ঘটনায় আহত 3 পুলিশ সদস্য। বৃহস্পতিবার রাত 9টার দিকে সুশান্ত লেক ফেইজ এলাকায় এই কথিত বন্দুকযুদ্ধ হয়। ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে অপরাধীরা বিদেশ ফেরত এক ধনী ব্যবসায়ীকে বারবার হুমকি দিচ্ছিল। এক দফা গুলিও চালায় ওই ব্যবসায়ীর বাড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় অস্ত্রধারী হামলা চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। পরে পালানোর চেষ্টা করলে অনবরত গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হয় 5 জন সন্ত্রাসী। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে 4 জনকে মৃত ঘোষণা করে কর্তৃপক্ষ। আহত 3 পুলিশ অফিসার এবং একজন অপরাধী চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্ত এখনো চলছে। ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয়ায় জোর আলোচনায় ভারতীয় চলচ্চিত্র শাতলুজ। মূলত পাঞ্জাবে চালানো গুম, খুন ও পুলিশের নির্যাতনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভিটি মুক্তির মাত্র 2 দিনের ব্যবধানে জি5 থেকে সিনেমাটি মুছে ফেলায় তোপের মুখে বিজেপি সরকার। এখন পাঞ্জাবের গ্রামে গ্রামে প্রদর্শিত হচ্ছে ডাউনলোড করা কপি। যদিও বিজেপির সাফাই, ওটিটির উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ভারতের পাঞ্জাব রাজ্যের গ্রামে গ্রামে চলছে শাতলুজ চলচ্চিত্রের প্রদর্শনী। অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার পর বড় পর্দায় মুভিটি দেখানোর উদ্যোগ নিয়েছে স্থানীয়রাই। 2022 সালে ছাড়পত্র না পাওয়ার পরই বহুল চর্চিত সিনেমা শাতলুজ 4 বছরও প্রেক্ষাগৃহে তুলতে না পেরে অবশেষে 3 জুলাই অনলাইন প্ল্যাটফর্ম জি5-এ মুক্তি দেওয়া হয় দিলজিৎ অভিনীত মুভিটি। কংগ্রেস সরকারের শাসনামলে 1984 থেকে 1994 সাল পর্যন্ত পাঞ্জাবে হাজার হাজার গুম, খুন ও অজ্ঞাত পরিচয়ের মরদেহ গোপনে দাহ করার অভিযোগ উঠেছিল, যার তদন্তে নামেন ব্যাংকার থেকে মানবাধিকার কর্মী বনে যাওয়া যশবন্ত সিং খালরা। 1995 সালে তিনিও গুম হন আর ফেরেননি নিজ বাড়িতে। মূলত তার জীবনের উপর ভিত্তি করেই পাঞ্জাবে পুলিশের বর্বরতা ও গুম খুনের ইতিহাস তুলে ধরা হয়েছে এই সিনেমায়। হানি ত্রেহান পরিচালিত শাতলুজ ওটিটিতে মুক্তির পরই তোলে আলোড়ন। অথচ কোনো ব্যাখ্যা ছাড়াই 2 দিনের মাথায় শাতলুজ সরিয়ে ফেলা হয়। ওঠে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়। নির্মাতাদের দাবি, সরকারের নির্দেশেই ওটিটিতে দেখানো হচ্ছে না সিনেমাটি। এদিকে পাঞ্জাবের ঐতিহাসিক সত্য চাপা দিতে বিজেপি সরকার তৎপর, এই অভিযোগ তুলেছেন অনেকে। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি সরিয়ে বিজেপি যে অন্যায় করেছে অতীতে এমন চাপে রেখেছিল কংগ্রেসও। পাঞ্জাব এমন স্বেচ্ছাচারিতার বরদাস্ত করবে না। हम सभी जानते हैं कि 80 और 90 के दशक में 80-90 দশকে কংগ্রেস সরকারের চালানো নৃশংসতাকে তুলে ধরেছে শাতলুজ। সে সময় তো কংগ্রেস ক্ষমতায় ছিল। তাহলে বর্তমান সরকার কেন ইতিহাসকে ভয় পাচ্ছে? তাহলে কি তাদের মধ্যে আঁতাত রয়েছে? उनके संघर्ष की कहानी है। বিজেপি সাফাই, সিনেমা সরানোর পেছনে সরকারের হাত নেই। পাল্টা অভিযোগ, লাভ তুলে ফেলায় বিতর্কের লক্ষ্যেই নির্মাতারাই এটি মুছে ফেলেছে। যে সরকাਰਾਂ ਨੇ ਹਟਾਉਣੀ ਹੁੰਦੀ ਹੈ ਸਰ ਫਿਲਮ, সরকার তো এক ਪਹਿਲਾਂ ਨਹੀਂ ਚੱਲਣ ਦੇ ਰਹੀ ਸੀ। সরিয়ে ফেলার ইচ্ছা থাকলে স্ট্রিমিং এর অনুমতি দিত না সরকার। মনে হচ্ছে কাঙ্ক্ষিত অর্থ আয়ের পরই নির্মাতারা মুভিটি সরিয়ে নিয়েছে, কারণ ওটিটির ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ਨਾਲ 399 প্রথমে সিনেমাটির নাম ছিল ঘল্লুঘারা, যার অর্থ গণহত্যা। এরপর নাম রাখা হয়েছিল পাঞ্জাব 95। পরে চূড়ান্ত নাম হয় শাতলুজ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর রাখায় উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্লোরিডার বিমানবন্দরের নাম তার নামে রাখায় তিনি নিজেকে অত্যন্ত সম্মানিত মনে করছেন। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে পাম বিচের জনগণকে ধন্যবাদ জানান ট্রাম্প। একই সাথে খুব শিগগিরই এটি বিশ্বের অন্যতম সেরা ও সবচেয়ে দৃষ্টিনন্দন বিমানবন্দরে পরিণত হবে বলেও প্রতিশ্রুতি দেন। ফ্লোরিডায় ট্রাম্পের শক্তিশালী রাজনৈতিক সমর্থনের স্বীকৃতি হিসেবে এই নামকরণ করা হয়েছে। এই নামকরণের মাধ্যমে ট্রাম্পের নাম বহনকারী প্রতিষ্ঠান, ভবন, সরকারি কর্মসূচি, যুদ্ধজাহাজ ও মুদ্রার তালিকায় যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবার দৌড়ে আরও এক ধাপ এগিয়েছেন অ্যান্ডি বার্নহাম। বৃহস্পতিবার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে প্রার্থীদের মনোনয়নপত্রের প্রক্রিয়া শুরু হয়। আর প্রধানমন্ত্রী পদের জন্য লড়তে দরকার 81 জন এমপির সমর্থন, যেখানে বার্নহাম পেয়েছেন 322 জনের সমর্থন। এই বিপুল সমর্থনের কারণে বার্নহামের প্রধানমন্ত্রী হওয়া এখনও অনেকটাই নিশ্চিত। সমর্থন দেওয়া সকল এমপির প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অ্যান্ডি বার্নহাম। ধারণা করা হচ্ছে আগামী 20 জুলাই রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ শেষেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি। দর্শক, যমুনা আইডেক্স থেকে আবার একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।